একটি ভূমি যেখানে জন্ম নিয়েছিল বিশ্বের প্রাচীনতম সভ্যতার একটি, যেখানে বেদ উপনিষদ রচনা হয়েছিল, যেখানে মহাকাব্য রচিত হয়েছিল, যেখানে বুদ্ধ, মহাবীর আর সম্রাট অশোকের মতো মহান চিন্তাবিদ জন্ম নিয়েছিলেন। এই হলো ভারত, একটি দেশ যার ইতিহাস একই সঙ্গে মহিমান্বিত, রক্তাক্ত ও নাটকীয়। আজ আমরা দেখব ভারতের হাজার বছরের গল্প, সভ্যতার জন্ম থেকে আধুনিক সুপার পাওয়ার হওয়ার যাত্রা। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে, যখন মিশরের পিরামিডের পাথর কেবল খোদাই হচ্ছিল, মেসোপটেমিয়ায় সভ্যতার আলো জ্বলে উঠছিল, তখন ভারতবর্ষে জন্ম নিচ্ছিল আরেকটি বিস্ময়কর নগর সভ্যতা। এ ছিল সিন্ধু উপত্যকার সভ্যতা, যা ইতিহাসবিদদের কাছে পরিচিত হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা নামে। মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও পরিকল্পিত শহরগুলোর জন্ম হয়েছিল এই উপত্যকায়। ১৯২০ সালে পাঞ্জাব ও সিন্ধু অঞ্চলে খনন কার্যে প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পান এক অজানা সভ্যতার ধ্বংসাবশেষ। নাম দেওয়া হয় হরপ্পা ও মহেঞ্জোদারো। কিছুদিনের মধ্যেই বোঝা গেল এটি কেবল দুটি শহর নয়, একটি বিস্তৃত সভ্যতার নিদর্শন। প্রায় ১২ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই সভ্যতা আধুনিক পাকিস্তান, পশ্চিম ভারত ও আফগানিস্তানের কিছু অংশে ছড়িয়েছিল। এটি এতটাই বৃহৎ যে একে বলা হয় ভারতীয় উপমহাদেশের প্রথম শহর ভিত্তিক সভ্যতা। হরপ্পা ও মহেঞ্জোদারো শুধু শহর নয়, এ ছিল বিজ্ঞানসম্মতভাবে পরিকল্পিত নগর। শহরগুলো ছিল গ্রিড আকারে সাজানো, রাস্তা আজকের আধুনিক শহরের মতো সোজাসুজি কাটা। প্রতিটি ঘর ছিল পাকা ইট দিয়ে তৈরি, বহু ঘরে একাধিক কক্ষ, উঠোন ও সিঁড়ি। ড্রেনেজ সিস্টেম এতটাই উন্নত ছিল যে প্রতিটি বাড়ির ময়লা পানি আলাদা নালার মাধ্যমে প্রধান নর্দমায় চলে যেত। মহেঞ্জোদারোতে পাওয়া যায় গ্রিট বাথ, একটি বিশাল জনস্নানাগার, যা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। আজ থেকে হাজার হাজার বছর আগে, যখন ইউরোপে মানুষ এখনও গুহাবাসী, তখন সিন্ধু উপত্যকার মানুষ জানত পরিষ্কার পরিচ্ছন্নতা, স্যানিটেশন এবং সুসংগঠিত নগর জীবনের রহস্য। সিন্ধু সভ্যতার মানুষের জীবনের মূল ভিত্তি ছিল কৃষি। তারা গম, যব, খেসারি, তিল, তুলা এবং চাল চাষ করত। ষাঁড়, মহিষ, উট ব্যবহার করত কৃষিকাজে। বিশেষত্ব ছিল তুলা উৎপাদনে। ইতিহাসে প্রথম তুলনামূলক আধুনিক কাপড়ের ব্যবহার শুরু হয়েছিল এই সভ্যতায়। তারা কেবল কৃষক ছিল না, ছিল দক্ষ বণিকও। মেসোপটেমিয়ার সাথে সিন্ধু সভ্যতার বাণিজ্যের প্রমাণ মেলে। সোনার অলঙ্কার, মূল্যবান পাথর, পুঁতির হার ও ধাতব সামগ্রী তাদের প্রধান রপ্তানি পণ্য ছিল। শিলমোহরের মাধ্যমে পণ্য শনাক্ত করা হতো, যা আজও প্রত্নতত্ত্ববিদদের কাছে বিস্ময়ের বিষয়। সিন্ধু সভ্যতার মানুষের বিশ্বাস জটিল ছিল। তারা প্রকৃতি পূজক ছিল বলে ধারণা করা হয়। মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে, যা উর্বরতার প্রতীক। পশু পূজা প্রচলিত ছিল, বিশেষ করে ষাঁড় বা নন্দীর প্রতীক বহুবার এসেছে। কিছু প্রত্নবস্তু দেখে গবেষকরা বলেন, সম্ভবত এখানে শিবলিঙ্গ ও যোগাসন প্রথার সূচনা ঘটেছিল। তাদের শিল্প ছিল অসাধারণ। ব্রোঞ্জের নৃত্যেরতা কন্যা ভাস্কর্যটি এখনও মানব শিল্পের অনন্য নিদর্শন। সোনার গহনা, পুঁতির মালা, মাটির পুতুল সবই এক উচ্চমানের কারুশিল্পের সাক্ষ্য বহন করে। সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় রহস্য তাদের লিপি। প্রায় ৪০০ প্রতীক নিয়ে গঠিত এই লিপি আজও সম্পূর্ণরূপে পাঠোদ্ধার করা যায়নি। তাই তাদের সাহিত্য, ধর্মীয় বই বা রাজনৈতিক নথি সম্পর্কে আমরা নিশ্চিতভাবে কিছুই জানি না। হয়তো একদিন এই লিপির রহস্য উন্মোচিত হলে আমরা আরও গভীরভাবে জানতে পারব সিন্ধুর মানুষ কিভাবে ভাবত, লিখত আর স্বপ্ন দেখত। প্রশ্ন জাগে, এত উন্নত সভ্যতা হঠাৎ করে কেন বিলীন হলো? গবেষকরা কয়েকটি সম্ভাব্য কারণ দেখান। নদীর গতিপথ পরিবর্তন, বিশেষ করে ঘগ্ঘর হকরা নদীর শুকিয়ে যাওয়া, প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প বা বন্যা, বাণিজ্যের পতন, মেসোপটেমিয়ার সাথে যোগাযোগ কমে যাওয়া, কিংবা আর্য আক্রমণ, যা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। যে কারণেই হোক, খ্রিস্টপূর্ব ১৯০০ সালের দিকে ধীরে ধীরে হরপ্পা ও মহেঞ্জোদারো শহরগুলো পরিত্যক্ত হয়ে যায়। যদিও সভ্যতা হারিয়ে গেছে, কিন্তু তার ছাপ এখনও টিকে আছে। আজও ভারতীয় গ্রামগুলোতে দেখা যায় কৃষির পদ্ধতিতে সেই প্রাচীন ধারার ছায়া, গহনা ও অলঙ্কারে তাদের শিল্পরীতি।
এমনকি স্নানাগার ও পরিষ্কার পরিচ্ছন্নতার সংস্কৃতি ভারতীয় জীবনধারার অঙ্গ হয়ে আছে। সিন্ধু সভ্যতা শুধু প্রাচীন ভারতের প্রথম অধ্যায় নয়, এ এক চিরন্তন উত্তরাধিকার যা ভারতীয় সংস্কৃতির মেরুদণ্ড গড়ে তুলেছিল। যেখান থেকে শুরু হলো এক মহান যাত্রা, ভারত সভ্যতার জন্ম থেকে আধুনিক সুপার পাওয়ার। সিন্ধু সভ্যতার মহিমা ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করলে ভারতীয় উপমহাদেশে ইতিহাসের আরেকটি নতুন অধ্যায় শুরু হয়। এই অধ্যায়ের নাম বৈদিক যুগ। মানব ইতিহাসে এটি শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সময়কাল। কারণ এই যুগে ভারতীয় সংস্কৃতি, ধর্ম, দর্শন, ভাষা এবং সামাজিক কাঠামোর ভিত্তি রচিত হয়। কিন্তু এই গল্প শুধু একটি নতুন সভ্যতার জন্মের নয়, বরং আর্যদের আগমন, তাদের সংস্কৃতি, তাদের সঙ্গে স্থানীয়দের মেলবন্ধন এবং একটি নতুন সমাজ রাজনীতির রূপ গঠনের কাহিনী। আজ আমরা প্রবেশ করব সেই অতীতের ভেতরে, যেখানে পুরোহিতদের মন্ত্রধ্বনি, যজ্ঞের আগুন, বেদের স্রোত আর বৈদিক জীবনের ছাপ অমলিন হয়ে আছে। সিন্ধু সভ্যতার পতনের পর প্রায় খ্রিস্টপূর্ব 1500 অব্দে ভারতীয় উপমহাদেশের নতুন এক জনগোষ্ঠীর আগমন ঘটে। এরা নিজেদের পরিচয় দিত আর্য নামে, যার অর্থ শ্রেষ্ঠ বা উচ্চবর্ণ। ইতিহাসবিদরা মনে করেন আর্যরা মূলত মধ্য এশিয়া বা ইরান, আফগানিস্তান অঞ্চলের যাযাবর জনগোষ্ঠী থেকে এসেছিল। তারা ঘোড়াসমার, যুদ্ধকুশলী এবং পশুপালনে অভ্যস্ত ছিল। এদের হাতে ছিল রথ, যা তখনকার ভারতের মানুষের কাছে একেবারেই নতুন ছিল। আর্যদের ভাষা ছিল সংস্কৃতের প্রাচীন রূপ, যা পরে ভারতীয় সাহিত্যের এবং বৈদিক ধর্মগ্রন্থের ভিত্তি তৈরি করে। আর্যদের আগমনের সঙ্গে সঙ্গে ভারতীয় সমাজে শুরু হয় এক বৃহৎ সাংস্কৃতিক পরিবর্তন। আর্যরা ভারতীয় সভ্যতাকে যে উপহার দিয়েছিল, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বেদ। বেদ শব্দের অর্থ জ্ঞান। 4টি প্রধান বেদ হল ঋগ্বেদ, দেবতাদের স্ত্রোত সংগ্রহ, প্রাচীনতম; যজুর্বেদ, যজ্ঞবিধি ও আচার; সামবেদ, সঙ্গীত ও সুরের মাধ্যমে উপাসনা; অথর্ববেদ, মন্ত্র, জাদুবিদ্যা ও চিকিৎসাবিদ্যা। এই বেদগুলো শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এগুলো হলো সেই সময়কার সমাজ জীবনের প্রতিফলন। কৃষি, পশুপালন, যুদ্ধনীতি, চিকিৎসা, নীতিনৈতিকতা সবকিছুই এর মধ্যে উঠে এসেছে। বৈদিক যুগের ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু ছিল যজ্ঞ। আর্যরা বিশ্বাস করত দেবতাদের সন্তুষ্ট করার মাধ্যমে জীবন সমৃদ্ধ ও সুরক্ষিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতারা ছিলেন ইন্দ্র, বজ্র ও যুদ্ধের দেবতা, যিনি আর্যদের প্রধান রক্ষক; অগ্নি, অগ্নিদেব, যিনি দেবতাদের কাছে মানুষের বার্তা পৌঁছে দিতেন; সূর্য, আলো ও জীবনের প্রতীক; বরুণ, আকাশ ও নৈতিকতার দেবতা। এই সময়কার ধর্মীয় দৃষ্টিভঙ্গি ছিল প্রকৃতি কেন্দ্রিক। বজ্রপাত, বৃষ্টি, সূর্যোদয় সবকিছুর পেছনে তারা দেবশক্তিকে দেখত। বৈদিক যুগের মানুষ প্রধানত গ্রামে বাস করত। কৃষি, পশুপালন এবং বাণিজ্যের ওপর নির্ভর করেই তাদের জীবন চলত। পরিবার ও সমাজ ছিল পিতৃতান্ত্রিক। বংশের প্রধান ছিলেন পুরুষ, যিনি কুলপতি নামে পরিচিত ছিলেন। নারী সমাজে সম্মানিত হলেও ধীরে ধীরে তাদের অবস্থান গৃহকেন্দ্রিক হয়ে যায়। বৈদিক যুগে শুরু হয় বর্ণ ব্যবস্থার বীজ। প্রথমে এটি পেশাভিত্তিক ছিল। ব্রাহ্মণ, পুরোহিত, শিক্ষক; ক্ষত্রিয়, যোদ্ধা ও শাসক; বৈশ্য, কৃষক ও ব্যবসায়ী; শূদ্র, শ্রমজীবী জনগোষ্ঠী। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থা কঠোর হতে থাকে এবং জন্মভিত্তিক রূপ নেয়, যা ভারতীয় সমাজে গভীর প্রভাব ফেলে। বৈদিক যুগে সঙ্গীত ও কবিতা ছিল জীবনের অঙ্গ। সামবেদ ছিল সুরের ভাণ্ডার। যজ্ঞে গাওয়া হতো স্ত্রোত, যা মানুষের মনে আনন্দ ও ভক্তি জাগাত। কবিতার ভাষা ছিল ছন্দময় সংস্কৃত, যা পরে মহাকাব্য রামায়ণ ও মহাভারতের ভিত্তি তৈরি করে। আর্যবিদ জীবনধারা ছিল যুদ্ধকেন্দ্রিক। তাদের কাছে রথ, ধনুকবাণ ও তলোয়ার ছিল প্রধান অস্ত্র। ছোট ছোট জনপদ গড়ে উঠেছিল, যেগুলোর নেতৃত্ব দিতেন রাজা। রাজারা ছিলেন নির্বাচিত, কিন্তু ধীরে ধীরে বংশানুক্রমিক শাসন চালু হয়। বৈদিক রাজনীতি ধীরে ধীরে রাষ্ট্র ব্যবস্থার প্রাথমিক কাঠামো গড়ে তোলে। আর্যরা ভেষজ উদ্ভিদের ব্যবহার জানত। অথর্ববেদে উল্লেখ আছে অনেক ঔষধি উদ্ভিদ ও তাদের ব্যবহার। জ্যোতির্বিদ্যা ও গণিতেরও প্রাথমিক ধারণা ছিল। বৈদিক যুগ শুধু ধর্মীয় আচারে সীমাবদ্ধ ছিল না, এখানে জন্ম নেয় দর্শন ও নৈতিকতার মূল বীজ।
মানুষ বুঝতে শুরু করে জন্ম মৃত্যুর রহস্য, কর্মফল, পুনর্জন্ম ইত্যাদি ধারণা গড়ে উঠতে থাকে। এই যুগ থেকেই হিন্দু দর্শনের মূল শিকড় প্রতিষ্ঠিত হয়। আর্যরা একেবারেই নতুন কিছু নিয়ে আসেনি। তারা সিন্ধু সভ্যতার স্থানীয় জনগণের সঙ্গে মিশে এক নতুন সংস্কৃতি তৈরি করে। স্থানীয়দের আকৃষি অভ্যাস, পোশাক, খাবার, আচার অনুষ্ঠান আর্যরা গ্রহণ করে। এর ফলে ভারতীয় সভ্যতা হয় আর্য ও অনার্য সংস্কৃতির মেলবন্ধন। বৈদিক যুগ ইতিহাসের আত্মা। এই যুগেই জন্ম নেয় বর্ণ ব্যবস্থা, ধর্মীয় আচার, দর্শন, সঙ্গীত ও সাহিত্যের ভিত্তি। আর্যদের আগমন শুধু নতুন মানুষের আনেনি, বরং একটি সম্পূর্ণ নতুন সভ্যতার জন্ম দিয়েছিল।